হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে কন্টিনিউ তোমাদের ম্যাথের ক্লাসগুলো দিচ্ছি। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই প্রশ্নের প্যাটার্নে কিন্তু আমি ক্লাসগুলো করাচ্ছি। অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি এই প্রশ্নের বাইরে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো তারা কমেন্ট করছো যে দাদা ক্লাসগুলো খুবই ভালো হচ্ছে, অনেক উপকার হচ্ছে। তো তোমাদের বলবো, যারা অঙ্ক পারো না তারা ভিডিওটা একটু দেখে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই আজকে তোমাদের যে টাইপগুলো করাবো, টোটাল 15টা টাইপ করাবো। এই 15টা টাইপের মধ্যে যে টাইপই আসুক না কেন তোমরা অবশ্যই সেগুলো করে আসতে পারবে। একটা টাইপ কিন্তু তোমরা ছেড়ে আসবে না। তোমাদের অঙ্ক কী হয়, অঙ্ক টাইপ সেম থাকে, বাট শুধুমাত্র এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সংখ্যা একটু ঘোরানো থাকে। তাই আমি তোমাদের বলছি, বারবার রিকোয়েস্ট করছি, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি তুমি অঙ্ক বুঝতে না পারো তখন অবশ্যই কমেন্টে জানাবে। আর এই প্রত্যেকটা টাইপ থেকে তোমাদের প্রশ্ন দেখবে হুবহু রিপিট হবে, সেটা তোমাদের পুলিশ পরীক্ষা হোক বা ক্লার্কশিপ পরীক্ষা হোক। তো অবশ্যই তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখবে তোমাদের একটা কনফিডেন্স গ্রো করবে, আর নিজেরাই যে সমস্ত টাইপ আজকে আমি করাচ্ছি সেগুলো তোমরা হুবহু করে আসতে পারবে। তো গাইস, আজকের ভিডিওতে আমি যে 15টি অঙ্ক রেখেছি, এই 15টি অঙ্ক বিগত বছরের বিভিন্ন পরীক্ষায়, সেটা পুলিশ পরীক্ষা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। আর প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখে গেলে এই টাইপ থেকে হুবহু তোমরা কমন পাবে। আমি তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি, তোমরা যারা ক্লাসগুলো দেখছো তারা দেখবে পরীক্ষায় বসলে এই টাইপের অঙ্কের বাইরে কিন্তু কিছুই আসবে না। তো টাইপগুলো একবার দেখে নাও। দেখো এই 15টা অঙ্কের ভিতরে কে কটা পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যে ম্যাক্সিমাম 10টার উপরে পারবে সে মনে করবে এই পুলিশ পরীক্ষা হোক বা রাজ্যের বিভিন্ন পরীক্ষায় সে 100% অঙ্ক কিন্তু করে আসতে পারবে। দেখো প্রথমে রেখেছি ট্রেন থেকে একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে। পরের টাইপ দেখো, পরের এই শতকরা থেকে রাখা আছে। এর পরের টাইপটা দেখো, এখানে লাভ ক্ষতি থেকে রাখা আছে। লাভ ক্ষতি থেকে খুবই ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে করতে পারবে না। যারা আজকে ক্লাসটা দেখছো না, অনেকেই কিন্তু করতে পারবে না। খুবই একটা ভালো অঙ্ক। পরের অঙ্ক দেখো, এখানে লসাগু গসাগু থেকে আছে। এটাও খুব ভালো অঙ্ক। এখানে বিভাজ্যতার নিয়ম মানে ভাগ, ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই হবে, আর লসাগু গসাগুর ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। পরের অঙ্ক দেখো, এখানে আয়তক্ষেত্র থেকে রাখা হয়েছে। এরপরে যে ভালো একটা অঙ্ক দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু আসলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে ছেড়ে চলে আসবে। আর এই টাইপের অঙ্কই তোমাদের সিলেকশন করিয়ে দেবে। অনেক ছেলেমেয়ে করতে কিন্তু পারবেই না এই টাইপের অঙ্ক। কিন্তু এই টাইপের অঙ্ক তোমরা জাস্ট 5 সেকেন্ডে করতে পারবে আজকের ভিডিও দেখার পরে। এরপরে একটা অঙ্ক দেখো, দেখেই কিন্তু অনেকে ছেড়ে চলে আসবে। দেখতে বড়, বাট এটা 5 থেকে 10 সেকেন্ডে হয়ে যায়। 5 থেকে 10 সেকেন্ডে অঙ্ক কিন্তু হয়ে যায়। তো অবশ্যই তোমরা আজকের ভিডিওটি দেখবে আর এই অঙ্কটা অবশ্যই দেখে যাবে, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু এখন পরীক্ষা আসছে। আর এই টাইপের অঙ্ক 5 থেকে 10 সেকেন্ডে হয়ে যায়, দেখতে বড় লাগলেও। এরপরে যেটা রেখেছি দেখো, এরপরে ট্রেন থেকে একটা রাখা আছে। এটা তো 2 সেকেন্ডের অঙ্ক, এটা 2 সেকেন্ডে হয়ে যাবে। এরপরে আরেকটা অঙ্ক দেখো, সবই কিন্তু ভালো ভালো কোয়ালিটির অঙ্ক কিন্তু রাখা হয়েছে। এই টাইপের অঙ্ক অনেকেই 2-3 মিনিট করেও কিন্তু শেষ করতে পারবে না, কিন্তু আজকের ক্লাস দেখার পরে তোমরা 5 সেকেন্ডে করে দেবে। এই দেখো, এই পাইপ অ্যান্ড সিস্টেম নল ও চৌবাচ্চা থেকে রাখা আছে। দেখতে বড়, কিন্তু সেকেন্ডে উত্তর হয়ে যাবে। এরপরে দেখো, এই একটা টাইপের অঙ্ক বারবার পরীক্ষা আসে। এর পরের টাইপ দেখো, পিতা পুত্র থেকে রাখা আছে। আর সব থেকে একটা ভালো অঙ্ক মিশ্রণ থেকে। হ্যাঁ, আর এই একটা অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু অনেকে পেন খাতা ছাড়াও করে আসতে পারবে, পেন পেপার ছাড়াও করে আসবে। পেন পেপার ছাড়া কীভাবে করবে সেটা আজকে ক্লাস দেখার পরে বুঝতে পারবে। এরপরে এই মিশ্রণ থেকে যে অঙ্কটা রাখা আছে খুবই ভালো অঙ্ক, এটা অবশ্যই দেখে যাও, কারণ এই টাইপের অঙ্ক বারবার পরীক্ষা আসে। তো ফার্স্ট অঙ্ক দেখো, এই টাইপের অঙ্ক দেখো, এসআই পরীক্ষা এসেছে 2005 সালে। বলছে 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে। রেলগাড়ির বেগ কত? তো এই টাইপের অঙ্ক করার আগে একটা কনসেপ্ট আমাদের জানতে হবে। অনেকেই অলরেডি জানো যে রেলগাড়ি যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে বা কোনো একটা থাম বা কোনো একটা পিলারকে অতিক্রম করবে, তখন সেই রেলগাড়ি শুধুমাত্র কী করে, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। মনে করো রেলগাড়ির দৈর্ঘ্য যদি এটা হয়ে থাকে, সেই রেলগাড়ি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। রেলগাড়ির দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার। তার মানে রেলগাড়ি যখন এই থামকে অতিক্রম করবে, এই পিলারকে অতিক্রম করবে আর এই মানুষকে অতিক্রম করবে, তখন সে নিজের x মিটার অতিক্রম করে। বাট যখন সে একটা ব্রিজকে অতিক্রম করে, মনে করে একটা ব্রিজ, একটা প্ল্যাটফর্ম, মনে করে একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, তখন রেলগাড়ি এই যে নিজের দৈর্ঘ্য এটা অতিক্রম করবে, তার সাথে সাথে এই ব্রিজের যে দৈর্ঘ্য মনে করো ওয়াই, এটা অতিক্রম করবে। তার মানে যখন রেলগাড়ি এই ব্রিজ অতিক্রম করবে তখন সে কতটা ডিস্টেন্স কভার করবে? তখন সে এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স কভার করবে। মনে করো এই প্ল্যাটফর্মের ডিস্টেন্স হচ্ছে জেড মিটার। যখন রেলগাড়ি এই প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? এক্স প্লাস জেড মিটার অতিক্রম করবে। তো এই সিম্পল কনসেপ্টটা জানলে তোমরা ট্রেনের সমস্ত অঙ্ক করে আসতে পারবে।
এখন দেখো এখানে আমাদের কি বলছে, 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করছে। তো যখন রেলগাড়ি থাম অতিক্রম করে তখন সে শুধুমাত্র তার এই নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। এখন আমরা একটা ফর্মুলা সবাই জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো আমাদের এখানে রেলগাড়ির বেগ বের করতে হবে, বেগ মানে কি স্পিড, তাহলে স্পিড ইকুয়াল টু কী হয়ে যাবে, ডিস্টেন্স বাই টাইম। তো এখানে দেখো ডিস্টেন্স কত পাচ্ছি, 120 মিটার, টাইম দেওয়া আছে 8 সেকেন্ড। তো এখানে আমরা পেলাম যে স্পিডটা মিটার পার সেকেন্ড। তো এখানেই হচ্ছে আসল গল্প, স্পিড আমরা পেয়েছি মিটার পার সেকেন্ডে, বাট এখানে দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা। তো মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি আওয়ারে করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমরা কি পেলাম, 120/8 মিটার পার সেকেন্ড। তো এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট 18/5 দিয়ে গুণ করতে হবে। 18/5 দিয়ে গুণ করলে এই যে মিটার পার সেকেন্ডটা পেয়েছি এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো 5 দিয়ে এখন এটাকে কাটো, দেখো 5 দুগুণে 10, 4 5 20, 3 8 24। তার মানে আমাদের কত হচ্ছে, 3 18, এই উপরে আছে 3 আর 18 গুণ করো, 3 18 54। তো 54 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমাদের উত্তর। কোথায় আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই নেই, একদম সহজ অঙ্ক। ট্রেনের অঙ্কগুলো আসলে কেউ কিন্তু এখানে ভুল করে না, সবাই কিন্তু পেরে আসে। শুধুমাত্র জাস্ট কনসেপ্টটা কি, যখন শুধুমাত্র এই থাম অতিক্রম করবে, কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করবে, কোনো একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করবে, কোনো একটা পিলারকে অতিক্রম করবে, তখন ট্রেন শুধুমাত্র যে ট্রেনে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা অতিক্রম করে। বাট তোমাদের কি বললাম, ব্রিজের ক্ষেত্রে মানে সেতু বা যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেন সম্মিলিতভাবে কী অতিক্রম করে, ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এটাই অতিক্রম করে। আর টাইম তো এখানে দেওয়াই আছে। তো এখানে লাস্ট কনসেপ্টে কি, আমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া থাকলে সেটাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কী করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। আর কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কী করতে হয়, জাস্ট অপোজিট 5/18 দিয়ে গুণ করতে হয়। পরের অঙ্ক কী বলছে দেখো, এটাও পুলিশ পরীক্ষায় এসেছিল, WBSI 2005-এ। দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টি 10% কমালে তারা সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কী? এটা দেখো রেশিও মেথডেও করা যায়, বাট আমি এখানে এক্স ধরেও জাস্ট সেকেন্ডে হয়ে যাবে। ধরলাম প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স, তো এক্সের 10% যদি বাড়াই তাহলে আমরা কী লিখতে পারি, 110/100। এটা ইকুয়াল হবে কি, দ্বিতীয় সংখ্যা যদি আমি ওয়াই ধরে নিই, ওয়াইটাকে 10% কমালে মানে 90/100, এরা ইকুয়াল হয়ে যায়। তো উভয় পক্ষ থেকে 100 100 ক্যান্সেল হলো, 0 0 ক্যান্সেল হলো। x/y মানে কত পাচ্ছি, 9/11। এদের আমাদের অনুপাত বার করতে হবে। তো x:y কত হবে, 9:11। তো 9:11 কত, অপশান ডি। পরের প্রশ্ন দেখো, প্রতি কিলোগ্রাম 16.50 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে 3.1/8% লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? খুবই ভালো অঙ্ক, এটাও পুলিশ পরীক্ষা 2005-এ এসছে। তাহলে প্রতি কেজি মানে 1 কেজি চিনির সেলিং প্রাইস, এসপি আমি লিখলাম কত, এখানে দেওয়াই আছে 16.5 টাকা, এটাই দেওয়া আছে। আর তাতে লাভ হচ্ছে কত, 3.1/8%। তো এখানে দেখো 3.1/8%, এটাকে যদি আমরা ভগ্নাংশ করি, 3 8 24, 25/8 গুণিতক 1/100, পার্সেন্টেজের জন্য নিচে 100 চলে আসে। তো 4 2500, তার মানে কত হচ্ছে, এটা আমরা একবারই লিখতে পারতাম 1/32। তো এটা যদি আমাদের কস্ট প্রাইস হয়ে থাকে, এই নিচে যেটা আমরা পাই এটা হচ্ছে কস্ট প্রাইস, আর এটা হচ্ছে কত হয়েছে, প্রফিট হয়েছে 1 অনুপাত। তাহলে আমাদের সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস হচ্ছে 32 অনুপাত আর প্রফিট হচ্ছে কত, 1 অনুপাত। তার মানে আমরা এখান থেকে সেলিং প্রাইস পেয়ে যাব, বিক্রয় মূল্য কত অনুপাত হবে, বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ, তার মানে হয়ে যাবে 32 + 1 33 অনুপাত। এটাই দেওয়া আছে। এবারে দেখো বলছে মোট লাভ হয় 23 টাকা। তো এখানে লাভ কত অনুপাত হচ্ছে, 1 অনুপাত লাভ হচ্ছে। তো এই 1 অনুপাতের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 23 টাকা। টোটাল আমাদের বিক্রয় মূল্য কত অনুপাত, 33 অনুপাত। তো 33 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 33 অনুপাতের ভ্যালু হবে 23 গুণিতক 33 টাকা। এটাই হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। এবারে দেখো যদি 1 কেজির দাম 16.5 টাকা হয় তাহলে এটা থেকে আমরা এটা ভাগ দিলে আমাদের টোটাল চিনির পরিমাণ বেরিয়ে আসবে। তো দেখো এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য, আর 1 কেজির বিক্রয় মূল্য এটা। তো আমরা 23 গুণিতক 33কে এটা দিয়ে ভাগ করলে আমাদের টোটাল চিনির পরিমাণ বেরিয়ে আসবে। তো আমরা এই সাইডটাই করি, দেখো টোটাল বিক্রয় মূল্য কত,
23 গুণিতক 33। ক্যালকুলেশনটা করবে না, কেন করবে না দেখো। আর 1 কেজি চিনির বিক্রয় মূল্য কত? 16.5 টাকা, 16.5। তাহলে টোটাল কতটা চিনি আছে? এটা থেকে এটা ভাগ দিলে বেরিয়ে আসবে। তো এখন এটা দিয়ে কাটলে দুবার যাবে, 16.5 গুণিতক 2 করলে তোমরা 33 পাবে। তো 23 দুগুণ উপরে থাকছে, 23 আর 2, 23 দুগুণে 46 কেজি। তাহলে বিকৃত চিনির পরিমাণ কত? 46 কেজি। কীভাবে বের করলাম? জাস্ট কিছু নেই, এখান থেকে আমরা এটার ভগ্নাংশ করে নিয়েছি, করে যেটা পেয়েছি, এই যে নিচে পেলাম কস্ট প্রাইস, উপরে পাচ্ছি প্রফিট। তো ক্রয় মূল্য পেয়েছি 32 অনুপাত, প্রফিট পেয়েছি 1 অনুপাত। তো সেলিং প্রাইস কী হয়ে যাবে? প্রফিট প্লাস ক্রয় মূল্য 33 অনুপাত। এখানে বলেছে মোট লাভ হচ্ছে 23 টাকা। তো এখানে 1 অনুপাত যদি প্রফিট হয়, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 23 টাকা হলে বিক্রয় মূল্যের অনুপাত কত? 33 অনুপাত। তো বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 23 গুণিতক 33 টাকা। এখন 16.5 টাকা যদি 1 কেজির সমান হয়, 16.5 টাকা যদি 1 কেজির সমান হয়, তো 1 টাকা সমান হবে 1/16.5। আর এই টোটাল বিক্রয় মূল্য হচ্ছে এত। তো এত টাকা কত কেজির সমান হবে সেটাই জাস্ট এখানে বের করেছি, কিছুই নেই। 23.33 টাকা সমান হবে 46 কেজির সাথে। উইকিং নিয়ম করেও বার করতে পারো, বাট এখানে একবারেই ভাগ করে দিলে উত্তর চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে? যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20, 24, 30 দ্বারা বিভাজ্য তা হলো, সেটা কোনটা হবে? WBSI 2005 এসছে। এখন এই টাইপের অঙ্ক তোমরা অপশান টেস্ট করে করতে পারো। জাস্ট বলছে এই 20, 30, 24 দ্বারা নিচের কোন পূর্ণবর্গ সংখ্যা ভাগ যাবে সেটা বার করতে হবে। তো এই বিভাজ্যতার নিয়ম যে জানে সে কিন্তু অপশান দেখে করতে পারবে। এখন পূর্ণবর্গ সংখ্যা মানে কি? এই যে 2 এর স্কোয়ার করে আমরা কি পাই? 4 পাই, তার মানে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 3 এর স্কোয়ার করে আমরা কি পাই? 9, তার মানে 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বাট এই 2, 3, 5, 6, 7, 8 এগুলো কিন্তু পূর্ণবর্গ নয়। এখন দেখো এই 225 কি পূর্ণবর্গ? সেটা বের করতে গেলে আমরা কীভাবে করছি দেখো। 15কে স্কোয়ার করলে তোমরা পাবে 225, তার মানে 225 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। 12কে স্কোয়ার করলে পাবে 144, তো 144ও পূর্ণবর্গ। 18কে স্কোয়ার করলে পাবে 324, তার মানে 18ও মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা। আর 3600কে যদি তুমি 60-এর স্কোয়ার করো, তার মানে কী পাবে? 3600। তো সবগুলোই পূর্ণবর্গ দেওয়া আছে। এখন আমরা এখানে বুঝবো কী করে যে কোনটা 20, 24 আর 30 দ্বারা ভাগ যাবে না। এখন দেখো 225 মানে 15 স্কোয়ার, তার মানে আমরা এটাকে কী লিখতে পারি? 15 গুণিতক 15, এটাই তো 225। আর এই যে 20, একটা সংখ্যা দিয়ে চেক করবো, 20কে আমরা কীভাবে ভাঙতে পারি? 4 গুণিতক 5, এভাবে ভাঙতে পারি, 4 5 20। এখন দেখো এই 5 তো 15কে ভাগ করে, বাট এই 15 তো 4 দিয়ে ভাগ যাবে না, তার মানে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ না যাওয়া মানে ওই অপশানটাই ক্যান্সেল হয়ে যাবে। এরপরে দেখো 144 মানে 12 এর স্কোয়ার, তার মানে আমরা এটাকে কী লিখতে পারি? 12 গুণিতক 12। আবার যদি 20 দিয়ে চেক করি, তো 20 মানে আমরা কী লিখতে পারি? 4 গুণিতক 5। তো এখন এই 4 তো 12কে কাটে, বাট এই 5 কিন্তু 12কে ভাগ করে না, মানে সম্পূর্ণরূপে ভাগ করে না। ভাগ তো করে, বাট ভাগফল তোমার শূন্য থাকতে হবে, কারণ এই 12কে 5 দিয়ে কাটলে কিন্তু দশমিক আসবে। তো এটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এবার 324 মানে আমরা কি লিখতে পারি? 18 গুণিতক 18। এখন আবার 20 নিয়ে চেক করলে 20 মানে 4 5 20। তো এই 4 দেখো 18কে ভাগ করে না, এই 5 18কে করে না, তো এই অপশানও ক্যান্সেল হয়ে গেল। যেটা বাকি থাকছে আমাদের সেটাই এখন উত্তর হয়ে যাবে। তো এইভাবে অপশান টেস্ট করে জাস্ট তোমরা সেকেন্ডে করতে পারো। আর যে বেসিক যে নিয়মটা করার সেটা কি? ক্ষুদ্রতম বলেছে সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার লসাগু বের করতে হয়। 20, 24 আর 30, এদের লসাগু কীভাবে বার করবে? সিম্পল নিয়ম, সিঁড়ি ভাঙা পদ্ধতি অ্যাপ্লাই করো। 10 দুগুণে 20, 12 দুগুণে 24 আর 15 দুগুণে 30। আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15 অ্যাজ ইট ইজ থাকলো। এরপরে তোমরা আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ করলে দেখো 5কে 3 ভাগ করে না, 6কে করবে 3 দুগুণে 6, দুবার যাবে। আর 15কে ভাগ করলে 3 5 15। এবার লাস্ট 5 দিয়ে যাবে, 5 1কে 5, 2 অ্যাজ ইট ইজ সেম, 5 1কে 5। তো আমরা কি পেলাম? এলসিএম ইকুয়াল টু কী হবে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। এখন দেখো সবগুলোকে যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 120। বাট 120 কিন্তু পূর্ণবর্গ নয়। তো 120কে পূর্ণবর্গ করার জন্য আমাদের কি করতে হবে? 120কে পূর্ণবর্গ করার জন্য আমাদের কি করতে হবে? এইখানে দেখো এই 2 এর পেয়ার আছে, 2 এর পেয়ার মানে কি? এই দুটো 2 মানে আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার। বাট এই 2 এর পেয়ার নেই, এই 2কে স্কোয়ার করতে গেলে মানে 2 গুণিতক 2 করতে গেলে আরেকটা 2 এক্সট্রা গুণ করতে হবে এখানে, তবেই তো আমরা 2 এর স্কোয়ার লিখতে পারবো।
তো এই 2 সিঙ্গেল আছে, তার জন্য এখানে একটা 2 গুণ করতে হবে ডাবল করার জন্য। এই 3 দেখো এখানে সিঙ্গেল আছে, তো একে ডাবল করার জন্য আরেকটা 3 গুণ করো। এই 5 দেখো এখানে সিঙ্গেল আছে, তো 5কে ডাবল করার জন্য একটা 5 গুণ করো। তার মানে 120 সঙ্গে আমরা কী গুণ করলাম? 3 দুগুণে 6, 5 6 30। তো 120 × 30 করলে তোমরা পাবে 3600। পূর্ণবর্গ মানে কি? আমাদের পেয়ার তৈরি করতে হবে। এখানে দুটো 2 আছে মানে 2 এর পেয়ার পেয়েছি, বাট এখানে সিঙ্গেল 2, তো এটাকে পেয়ার করতে গেলে একটা 2 গুণ করলাম। 3 সিঙ্গেল আছে, তো 3কে পেয়ার মানে 3 এর স্কোয়ার করতে গেলে আরেকটা 3 গুণ করলাম। 5 এখানে সিঙ্গেল আছে, তো 5কে 5 এর স্কোয়ারে লিখতে গেলে আরেকটা 5 গুণ করলাম। তো এখানে আমাদের চেক করতে গেলে বাইরে থেকে এক্সট্রা সংখ্যা গুণ করে এদেরকে পূর্ণবর্গ বানাতে হবে। তো এক্সট্রা কী গুণ করেছি? 2, 3 আর 5, কত পাচ্ছি? 3600। তো 3600 হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা এই 20, 24 আর 30 দ্বারা বিভাজ্য। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক তোমাদের বেসিক যারা জানো, বেসিক থেকে শর্ট ট্রিক্স তৈরি হয়। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তোমাদের আমি প্রথমে ট্রিক্স দেখাবো, তারপরে বেসিকটা দেখাবো। এর ক্ষেত্রফল 147 বর্গমিটার, তাহলে এর আয়তনের পরিসীমা কত? এখানে তোমাদের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তোমাদের পরিসীমা বার করতে হবে। তো সেই ক্ষেত্রে পরিসীমা মানে পেরিমিটার বের করার ফর্মুলাটা কী হয়ে যাবে দেখো, একদম ট্রিক্সের মাধ্যমে। 2 ইন্টু, প্রথমে কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে যদি আমরা প্রস্থ মানে ব্রেথ যদি 1 ধরে নিই, তাহলে লেন্থ কত হবে? 3 গুণ, মানে 3 অনুপাত, এটাই হবে। তো এখন কি করবে? এই 1 গুণিতক বর্গমূল নেবে 147, একে এই যে লেন্থ 3 গুণ বলা আছে 3 দিয়ে ভাগ করবে, প্লাস 3 গুণিতক 147, প্রথমে 1 নিলাম, প্রস্থের 1 নিলাম, তারপরে লেন্থের 3 নিলাম, নিয়ে এটাকে 3 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। এটা বেসিক আমি দেখাবো, চিন্তা নেই। তাহলে কি হচ্ছে? 2 গুণিতক 147কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 9 7, 49 থাকে। তো 147কে 3 দিয়ে ভাগ করলে পাবে 49, আর 49-এর বর্গমূল করলে কত হয়? 7 হয়। তার মানে এর ভিতরে আমরা কী পাচ্ছি? 7 1 7 প্লাস 3 গুণিতক এর ভিতরে মানে এই বর্গমূলের ভিতরে কী পাবো? 7 পাবো। ব্যাস, মিটে গেল। 3 7 21, 8 7 28, তাহলে 2 গুণিতক 28, তার মানে কত হচ্ছে? 56 মিটার। 56 মিটার আমাদের উত্তর হয়ে যাবে মানে এদের পরিসীমা। তো ট্রিক্সটা তোমাদের দেখালাম। এই টাইপের অঙ্ক থাকলে কিভাবে করবে বললাম, যেটা দেওয়া আছে, প্রস্থ 1 হলে 3 গুণ হবে লেন্থ, ঠিক আছে? তো পরিসীমা আমরা জানি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো সেই 2 এর 2টা নিলাম, আর এখানে প্রস্থ কী বলেছে? 1 গুণ, তাহলে একটা নিলাম গুণিতক এই যে 147 বর্গমিটার দেওয়া আছে, 147কে 3 দিয়ে ভাগ করলাম, যে লেন্থটা দেওয়া আছে বড় সংখ্যাটা ভাগ করে তার বর্গমূল করলাম। এরপরে এই যে 3 আছে দৈর্ঘ্যে, সেই 3 গুণিতক করে এটা করলাম, করে যেগুলো পেলাম উত্তর চলে আসলো। এবারে দেখো বেসিকটা দেখাচ্ছি। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ ইংলিশে বলে ব্রেথ, এটাকে বি দিয়ে যদি আমি ডিনোট করি, প্রস্থ যদি এক্স হয়, লেন্থ কত হবে? লেন্থ হয়ে যাবে 3x মিটার হবে। এখন আমরা জানি ক্ষেত্রফল, এরিয়া বের করার ফর্মুলা কি? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তার মানে দৈর্ঘ্য 3x আর প্রস্থ x হলে এরিয়া কী হয়ে যাবে? 3x স্কোয়ার। আর 3x স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 147 বর্গমিটার। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কী হবে? 147কে 3 দিয়ে ভাগ করলে কত পাবে? 49 পাবে। x স্কোয়ার ইকুয়াল টু 49 হলে x ইকুয়াল টু স্কোয়ার রুট মানে বর্গমূল, তো x ইকুয়াল টু কত হবে? 7 হবে। তার মানে তোমরা কী পেলে? x এর ভ্যালু 7, মানে প্রস্থ হচ্ছে 7 হলে লেন্থ কত হবে? 3x, মানে 3 7 21, এটাই হলো পরিসীমা। ফর্মুলা কি? পরিসীমা ইন্টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 ইন্টু লেন্থ কত? 21 প্লাস ব্রেথ হচ্ছে 7, তো 21 আর 7 28, দুগুণে কত? 56 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এটা হচ্ছে বেসিক, আর ওটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো বেসিক জানলে তুমি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে। পরেরটা দেখো, কোনো একটি পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত হচ্ছে এত। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% আর 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পাবে? এখন এই টাইপের অঙ্ক খুবই ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তো পরিবারে চাল বাবদ খরচ কত অনুপাত? 12 অনুপাত। মাছ বাবদ খরচ হচ্ছে কত? 17 অনুপাত। আর তেল বাবদ খরচ হচ্ছে 3 অনুপাত। এখন দেখো এই অঙ্কগুলো এদের খরচ কত কত বৃদ্ধি পাচ্ছে? 20%, 30% আর 50% করে বৃদ্ধি পাচ্ছে। এখন এই অনুপাতে দেওয়া আছে, অনুপাতগুলো সহজে ক্যালকুলেশন করার জন্য আমরা কি করতে পারি? দেখো অনুপাতের উভয় সাইডে একটা করে শূন্য অ্যাড করব। তো
এই 12 অনুপাতকে কী করলাম, একটা শূন্য অ্যাড করে 120। তো ধরলাম চাল বাবদ খরচ হচ্ছে 120 টাকাই ধরে নিলাম। তো এইখানে শূন্য নিয়েছি মানে এর এই সাইডেও শূন্য নিতে হবে। আর মাছ বাবদ খরচ হচ্ছে 170 টাকা, তেল বাবদ খরচ হচ্ছে 30 টাকা। এখন দেখো এই চাল বাবদ খরচ 120 টাকা হলে এর 20% বৃদ্ধি পাচ্ছে। তো 120 এর 20% বৃদ্ধি হলে খরচ কত হয়ে যাবে, 12 144 টাকা, এটাই হয়ে যাবে খরচ। তাহলে চাল বাবদ খরচ আগে ছিল 120, এখন হয়েছে 144 টাকা। এরপরে দেখো মাছ বাবদ খরচ, মাছ বাবদ খরচ ছিল 170 টাকা, বাড়ছে কত 30%, মানে 130/100। দুটো শূন্য ক্যান্সেল হলো। 17 আর 13 গুণ করলে কত পাবে সেটা একটু সাইডে করে নেবে। 3 17 51, 17 1 17, 1 7 5 12 2 221 টাকা। তাহলে তোমাদের মাছ বাবদ খরচ হচ্ছে কত, 221 টাকা। আগে ছিল 170, এখন হচ্ছে 221। এরপরে 30 টাকা খরচ হচ্ছিল তেল বাবদ, এখন তেল বাবদ খরচ কত বৃদ্ধি পেয়েছে, 50%। তো 30 গুণিতক 150/100। তো তেল বাবদ খরচ তাহলে কত হচ্ছে, 3 15 45 টাকা। এখন বলছি ওই পরিবারের শতকরা খরচ কত বৃদ্ধি পেয়েছে। তো আগে খরচ হচ্ছিল দেখো টোটাল 120, 170 আর 30। তাহলে কত হচ্ছে, 170 আর 30, 320 টাকা আগে খরচ হচ্ছিল। পূর্বের খরচ ছিল 320 টাকা। বর্তমানে কত খরচ হচ্ছে, 144, 221 আর 45। এগুলো একটু যোগ করো সবগুলো, 144, 221 আর 45। 5 আর 1 6, হচ্ছে 10 শূন্য, হাতে হচ্ছে 1, 4 আর 2 6, 7 আর 4 11, 1 হাতে হচ্ছে 1, 410 টাকা। তো আগে হচ্ছিল 320, এখন হচ্ছে 410 টাকা। তো খরচ কত বেড়েছে দেখো, 410 থেকে 320 মাইনাস করো, কত হচ্ছে 90 টাকা। তো এখন তোমাদের 90 টাকা খরচ বেড়েছে কতর সাপেক্ষে, 320 এর সাপেক্ষে। 100 এর সাপেক্ষে কত বাড়বে সেটা আমাদের বার করলে উত্তর চলে আসবে। এটাই দেখো, তো শূন্য শূন্য ক্যান্সেল হলো, 4 25 100, 4 8 32। এখন 9 আর 25 গুণ করলে কত পাবে, 5 9 45-এর 5, হাতে হচ্ছে 4, 9 2 18, 225। তো 225কে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে, নিচে 8 আছে তো। তো 8 দুগুণে 16, 6 65, 8 8 64, তার মানে 28 পয়েন্ট সামথিং উত্তর আসবে। তো 28 পয়েন্ট সামথিং কোন অপশান আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। খুবই ভালো অঙ্ক, অবশ্যই তোমরা এই অঙ্কগুলো দেখে যাবে, কারণ এই টাইপের অঙ্ক আসলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু ছেড়ে চলে আসে, আর এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেবে। পরের অঙ্কটা দেখো কি বলছে, এ ও বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3:1/4। ব্যবসা দেখাশুনো করার জন্য লভ্যাংশের 30% বিকে দিয়ে বাকি যে টাকা সেটা হচ্ছে মূলধনের অনুপাতে দুজন ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো বা নিল। 1 বছরে মোট লাভ এত টাকা হলে এ কত লভ্যাংশ পাবে। এটা দেখো হচ্ছে মোট লাভ। এই লাভের 30% কিন্তু কার কাছে যাচ্ছে, বি এর কাছে যাচ্ছে ব্যবসা দেখাশোনা করার জন্য। এখন আমরা এখান থেকে এদের মূলধনের অনুপাত দেখো ভগ্নাংশে দেওয়া আছে, এটা আমাদের কিসে নিয়ে আসতে হবে, এটা আমাদের পূর্ণ সংখ্যায় করতে হবে। তো ইনভেস্টমেন্টের রেশিও দেখো, এ কত ইনভেস্ট করছে, 1/3 অনুপাত, বি কত ইনভেস্ট করছে, 1/4 অনুপাত। তো তোমরা ডিরেক্টলি কীভাবে করবে দেখো, এদের মূলধনের অনুপাত পূর্ণ সংখ্যায় বের করতে গেলে এই 3কে এই 1-এর সাথে গুণ করাবে, এই 4কে এই 1-এর সাথে গুণ করাবে। তাহলে কি হচ্ছে দেখো, এ 4 অনুপাত যদি বিনিয়োগ করে, বি সেখানে 3 অনুপাত করছে, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম। তো টোটাল কত বিনিয়োগ করছে, টোটাল বিনিয়োগ করছে কিন্তু 3 + 4 7 অনুপাত বিনিয়োগ করছে। এখন টোটাল প্রফিট যদি 100% হয়ে থাকে, বি ব্যবসা দেখাশুনো করার জন্য পাচ্ছে কত, 30%। তো বাকিটা কত, বাকি প্রফিট, রিমেইনিং প্রফিট, আরপি দিলাম 70%। এখন এই বাকি যে লাভ সেটা মূলধনের অনুপাতে দুজন ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। তো টোটাল লাভ যদি 20,000 হয়ে থাকে, 20,000-এর 70% কত হবে, 20,000-এর 70% কিন্তু হয়ে যাবে 14,000 টাকা। 14,000 টাকা, এই 14,000 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এখন বলছে এ কত টাকা পাবে, এ দেখো এর মূলধন কত, 4 অনুপাত, টোটাল কত 7 অনুপাত। তো এই 7 অনুপাতের ভ্যালু যদি এখন 14,000 হয়ে থাকে, যার ভ্যালু মান দেওয়া আছে সেটা সবসময় নিচে থাকে আর মানটা উপরে থাকে। 7 অনুপাতের ভ্যালু 14,000 হলে এর ভ্যালু কত, এর মান কত, এর মান 4 অনুপাত। তো 7 দুগুণে 14, 2,000, উপরে থাকছে 4, 4 × 2,000 মানে কত, 8,000 টাকা। তো এ কত লভ্যাংশ পাবে, এ পাবে 8,000 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, অনেক বড় একটা অঙ্ক দেখতে, কিন্তু জাস্ট সেকেন্ডে তোমাদের উত্তর হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, খুবই একটা সহজ অঙ্ক, বাট অনেকের কাছে কঠিন মনে হয়।
একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে। তোমাদের আমি আগেই বলেছি, যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ব্রিজকে অতিক্রম করবে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্যের সাথে সাথে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। এখন দেখো 18 সেকেন্ডে অতিক্রম করছে কি, একটা স্টেশন অতিক্রম করছে। তার মানে 18 সেকেন্ডে ট্রেনটা কি অতিক্রম করছে, দেখো নিজের দৈর্ঘ্য আর ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 165 মিটার, প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো এখানে মিটারটা ছোটো করে লিখে দিলাম। আর পরবর্তীতে 120 মিটার দীর্ঘ আরেকটি স্টেশন অতিক্রম করে কত সেকেন্ডে, 15 সেকেন্ডে। তো 15 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স কভার করছে, 120 মিটার দীর্ঘ একটা স্টেশন অতিক্রম করছে, প্লাস ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এখন সবগুলো মাইনাস করো, মাইনাস করলে দেখো এখানে টি আর টি ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 165 থেকে 20 বিয়োগ দিলে তোমরা পাবে হচ্ছে কত, 45 মিটার। আর 18 থেকে 15 গেলে 3 সেকেন্ড। তো 3 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 45 মিটার, 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে 45/3, মানে হচ্ছে 15 মিটার যাবে। 1 সেকেন্ডে 15 মিটার যাবে। বলছে ট্রেনটির গতিবেগ কত। এখন আমরা সহজে এখানে পেয়ে গেলাম, দেখো 1 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে, তার মানে ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের উত্তর এখানে আছে কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাদের এই মিটার পার সেকেন্ডকে কীভাবে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হয় অলরেডি আমি প্রথম প্রশ্নে বলে দিয়েছি। তো মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে তোমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 5 3 5 15, 3 18 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার পার আওয়ার। তো ট্রেনটির গতিবেগ হয়ে যাবে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে সেকেন্ডে তোমাদের কীভাবে করবে সেটা শিখিয়ে দেবো। যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রী লোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের সেই কাজটি করতে কত সময় লাগবে। এখন দেখো 10 জন পুরুষ 10 ম্যান বা অথবা মানে অর 15 জন স্ত্রীলোক ওম্যান, এদের কতদিন লাগছে, 12 দিন লাগছে। বলছে সেই কাজটা 6 জন পুরুষ আর 11 জন স্ত্রীলোকের কতদিন সময় লাগবে। তো এখানে কতজন পুরুষ বলছে, 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক ওম্যানের কতদিন লাগবে সেটা বার করতে হবে। এখন দেখো এই উপরে যেগুলো আছে, 10টা পুরুষ, 10 জন পুরুষ, 15 জন মহিলার 12টা দিন, এদের সবগুলো গুণ করো একসাথে। 10 গুণিতক 15 গুণিতক 12 গুণ করে দিলে ব্যাস মিটে গেল। এই উপরে যে ওয়ার আছে অথবা আছে, অথবার ক্ষেত্রে সবগুলো গুণ করবে, অথবা যেখানে থাকবে উপরে সবগুলো অ্যাজ ইট ইজ সেম গুণ করে দেবে। এবার নিচে কী হবে, দেখো নিচে যেখানে অ্যান্ড আছে সেখানে পুরুষের সাথে মহিলা গুণ করবে, আর এইভাবে এই সাইডে মহিলার সাথে পুরুষ গুণ করবে। তাহলে উপরের পুরুষের সাথে নিচের মহিলা, আর উপরের মহিলার সাথে নিচের পুরুষ। এখন গুণ করলে কত পাবে, দেখো 11 10 110 প্লাস 6 15 90, এটা করলে তোমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো আমরা কী পাচ্ছি, 10 গুণিতক 15 গুণিতক 12, আর নিচে থাকছে কত, 110 প্লাস 90 করলে 200। তো 200-র একটা শূন্য, 10-এর একটা শূন্য ক্যান্সেল হলো, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20, 3 4 12, উপরে থাকছে 3 আর 3 মানে 3 3 9 দিন। তার মানে ওই কাজটি শেষ করতে 9 দিন টাইম লাগবে। কি বললাম আবারও বলছি, দেখো 10 জন পুরুষ বা মানে অথবা, তো 10 ম্যান অর 15 ওম্যান কত দিনে করছে, 12 দিনে। তো সেটা আমরা অ্যাজ ইট ইজ সেম গুণ করে দিলাম, উপরে অথবা যেখানে দেখবে সেটা সব গুণ করে দেবে। এইভাবে তোমরা নিজেরাও কিন্তু এই টাইপের অঙ্ক নিয়ে তোমরা ক্যালকুলেশন করবে। এরপরে নিচে বলছে 6 জন পুরুষ এবং 11 জন মহিলা, সেটা কত দিনে করবে। তো এই উপরের পুরুষের সাথে নিচের মহিলা আর উপরের মহিলার সাথে নিচের পুরুষ গুণ করে যোগ করবে, করে তোমরা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখতে বড় বাট সেকেন্ডে উত্তর হয়ে যাবে। কি বলছে, এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট আর 24 মিনিটে ভর্তি করা যায়। মানে এ নলটা 16 মিনিটে একটা জলাধারকে ভর্তি করছে, আর বি নলটা 24 মিনিটে ভর্তি করে। এখন ওই জলাধারের যে ক্যাপাসিটি টোটাল কতটা জল ধরে সেটা বের করতে গেলে আমরা কী করব, দেখো এদের এলসিএম নিতে হবে। এ নলটা 16 মিনিটে ভর্তি করে জলাধারকে, আর বি নলটি 24 মিনিটে ভর্তি করে। এখন এই 16 আর 24-এর লসাগু করলে তোমরা পাবে হচ্ছে কত, 48। তো এই 48 লিটার ধরে নিলাম ওই জলাধারের ক্যাপাসিটি, ওই জলাধারে 48 লিটার জল ধরে। 16 আর 24-এর লসাগু করলে তোমরা পেয়ে যাবে 48, সেটাই সাইডে করে নিও, কারণ আমি জানি বলে একেবারে কিন্তু লিখে দিলাম। এখন টোটাল যদি জলাধারটা 48 লিটারে হয়ে থাকে আর এ যদি 16 মিনিটে ভর্তি করে, তাহলে 1 মিনিটে এ কত লিটার ভর্তি করে, 1 মিনিটে এ 48কে 16 দিয়ে ভাগ করলে পাবে 3 লিটার, 3 16 48। আর বি ভর্তি করে কত লিটার, 2 লিটার। এখন দেখো টোটাল এ প্লাস বি 1 মিনিটে কত ভর্তি করে, 3 + 2 5 লিটার। তো এ প্লাস বি 1 মিনিটে 5 লিটার ভর্তি করে। এখন প্রশ্নে দেখো এখানে কি বলছে, নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর একে বন্ধ করে দেওয়া হলো,
দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হলো, খোলার কতক্ষণ পর এই নলটিকে বন্ধ করা হয়েছিল। তো দুটো নল একসাথে খোলা হয়েছে, অর্থাৎ একসাথে তারা ট্যাঙ্ক ভর্তি করছে, বাট কিছুক্ষণ পর নলটিকে বন্ধ করা হলে টোটাল ভর্তি হতে টাইম লাগে কত, 12 মিনিট। এখন এখানে যদি একটু বুদ্ধি লাগাও যে টোটাল 12 মিনিটে এ প্লাস বি নল যদি ভর্তি করতো, টোটাল 12 মিনিট যদি এ প্লাস বি একসাথে ভর্তি করতো তাহলে কতটা ভর্তি করতো। দেখো 1 মিনিটে 5 লিটার করে, তার মানে 12 মিনিটে তারা কতটা করবে, 5 12 60 লিটার, 60 লিটার ভর্তি করতো। ঠিক আছে, তো দেখো টোটাল ভর্তি করছে কিন্তু 48 লিটার, বাট তারা যদি একসাথে যদি 12 মিনিট যদি ভর্তি করতো ট্যাঙ্ক, তাহলে টোটাল 60 লিটার ভর্তি হতো। কিন্তু নলটি কিছুক্ষণ পর বন্ধ করে দেওয়া হয়েছিল, এই কারণে টোটাল 12 মিনিটে 48 লিটার ভর্তি হয়েছে। তো এক্সট্রা কতটা ভর্তি হতো যদি দুটো নলে একসঙ্গে 12 মিনিট খোলা থাকতো, তাহলে 60 থেকে 48 বিয়োগ করো, 12 লিটার ভর্তি হতো। ঠিক আছে, তো এই 12 লিটার এক্সট্রা ভর্তি কে করতো, এ নল, কিন্তু এ নলটি বন্ধ করা হয়েছে, সেই কারণে 12 লিটার কিন্তু ভর্তি হয়নি। তো এই 12 লিটার ভর্তি করতে এর কত টাইম লাগে, 1 মিনিটে 3 লিটার ভর্তি করলে 12 লিটার ভর্তি করতে টাইম লাগতো 4 মিনিট। এখন দেখো এই যে 12 মিনিটে ভর্তি হচ্ছে, 12 থেকে 4 বিয়োগ করো, কত হচ্ছে, 8। তার মানে খোলার কতক্ষণ পরে এই নলটিকে বন্ধ করা হয়েছিল, খোলার 8 মিনিট পরে এই নলটিকে বন্ধ করা হয়েছিল। তো এই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা কি করবে, এই টাইপের অঙ্ক আসলে তোমরা ধরে নেবে যে যদি ওই যে মিনিটে ভর্তি হচ্ছে ওই টোটাল মিনিটে যদি দুটো নল একসঙ্গে যদি কাজ করতো তাহলে কত ভর্তি হতো, 60 লিটার। এখন টোটাল ক্যাপাসিটি কত, 48, এর থেকে বিয়োগ করবে যেটা পেলে, যে নলটা বন্ধ হয়েছে, তো সেই নলটা ওই জলটা কত মিনিটে ভর্তি করতো সেটা আমরা পেয়ে গেলাম, ওই 12 লিটার জল 4 মিনিটে ভর্তি করতো। এখন টোটাল যে মিনিটটা দেওয়া আছে সেই মিনিট থেকে 4 মিনিট বিয়োগ করলে তোমরা উত্তর পেয়ে যাবে 8 মিনিট। খোলার কতক্ষণ পর এই নলটিকে বন্ধ করা হয়েছিল, 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। তো গাইস এত কিছু না করে এখান থেকে তোমরা অপশান টেস্ট করতে পারতে। দেখো টোটাল ক্যাপাসিটি কত, 48 লিটার পেয়েছি। এরপরে এখানে তারা 1 মিনিটে 5 লিটার ভর্তি করে, এখান থেকে তোমরা অপশান টেস্ট করেও করতে পারতে, কারণ তারা একসাথে যদি দেখো একসাথে 5 লিটার ভর্তি করে 1 মিনিটে, তো 4 মিনিটে কতটা ভর্তি করবে, 4 মিনিটে ভর্তি করবে কিন্তু 20 লিটার। টোটাল কত, 48 লিটার, বাকি থাকছে কত, 28 লিটার। তো 4 মিনিট চলে গেলে থাকে 8 মিনিট, 8 মিনিট থাকে। তো এই 8 মিনিটে 28 লিটার তো বি ভর্তি করতে পারবে, 2 লিটার ক্যাপাসিটি নিয়ে পারবে না। তো যাদের একটু মাথায় বুদ্ধি আছে তারা কিন্তু অপশান টেস্ট করেও করে আসতে পারে, কিন্তু আমি যেটা বললাম সেই ট্রিক্স অ্যাপ্লাই করবে, করলে কিন্তু তোমাদের অঙ্ক সহজে হয়ে যাবে। পরের অঙ্ক দেখো কি বলছে, 11 নম্বর প্রশ্ন, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ কতজন হয়। তো এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে টোটাল ফেল কতটা করেছে সেটা তোমরা বের করবে কীভাবে, দেখো 40% পরীক্ষার্থী অঙ্কে, তো 40 লিখলাম, প্লাস 30% পরীক্ষার্থী ইংরেজিতে, তো প্লাস 30 করলাম, আর এর সাথে মাইনাস হবে কত, 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তো সেটা মাইনাস করলে তোমরা টোটাল ফেল পেয়ে যাবে। তো 40 প্লাস 30 70 থেকে মাইনাস করলে 50 পাচ্ছ। টোটাল 50% যদি ফেল করে তাহলে পাস করবে কত, টোটাল 100% ছেলেমেয়ের মধ্যে 50% ফেল করছে, তাহলে পাস করবে 100 বিয়োগ 50 করলে 50% হবে। তো উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কতজন, 50%। তো 50% ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। জাস্ট সেকেন্ডে কিন্তু হয়ে গেল। তো তোমরা টোটাল ফেল কীভাবে বের করবে, এখানে যতটা ফেল করছে অঙ্কে আর ইংলিশে তার থেকে উভয় বিষয় ফেলটা মাইনাস করলে টোটাল ফেল বেরিয়ে আসলো, আর টোটাল ফেল মানে 100% থেকে টোটাল ফেল বাদ দিলে টোটাল পাস বেরিয়ে আসবে, ব্যাস মিটে গেল। পরের অঙ্ক দেখো কি বলছে, 12 দাগের অঙ্ক, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল, তাহলে বর্তমানে প্রেজেন্ট টেস্টে আমরা এখানে ধরে নিলাম, এখান থেকে 5 বছর আগে, 5 বছর পূর্বে, তো এই পজিশানে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত ছিল, 40 বছর। আর বলছে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে, তার মানে বর্তমান বয়স থেকে আরও 5 বছর পরে এখানে পুত্র মানে সন যদি এক্স হয়ে থাকে তাহলে ফাদার কত হবে, 3x। ঠিক আছে, এখন দেখো 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 40 বছর, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে, তো এই 40-এর সাথে 5 যোগ হবে পুত্রের জন্য আর 5 যোগ হবে পিতার জন্য, তো বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে, 40 প্লাস 5 প্লাস 5 50 বছর। আবার এখান থেকে আবার 5 বছর পরে কী হবে, 5 বছর পরে 50-এর সাথে পুত্রের জন্য 5 যোগ হবে, পিতার জন্য 5 যোগ হবে, তার মানে এইখানে বর্তমান বয়স থেকে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হয়ে যাবে, বয়সের সমষ্টি হবে 60 বছর। এখন এই সিচুয়েশানে আমি ধরে নিয়েছি পুত্রের বয়স যদি x হয় পিতার বয়স কত হবে, 3x। তো তাদের বয়সের সমষ্টি করো, x প্লাস 3x মানে টোটাল 4x এর ভ্যালু কত দেওয়া আছে, 60 বছর। x এর ভ্যালু কত হবে, 15 বছর।
তো এখানে পিতার বয়সটা কত হয়ে যাবে 3x, 3x মানে হয়ে যাবে তোমাদের 45 বছর। বাট এটা আমরা কি পেয়েছি, এটা আমরা পেয়েছি 5 বছর পরে পিতার বয়স যদি 45 হয় বর্তমান বয়স থেকে। তো এখান থেকে যদি তুমি 5 মাইনাস করো তাহলে বর্তমান বয়স কত পাবে 40 বছর। এটাই তো, কারণ বর্তমান বয়সের সাথে 5 যোগ করলে তুমি পাচ্ছ 45, তো 45 থেকে 5 যোগ করলে মাইনাস করলে তুমি পাবে বর্তমান বয়স। তো পিতার বর্তমান বয়স কত হবে 40 বছর। পরের অঙ্কে দেখো কি বলছে, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে ওই সংখ্যাগুলি দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত। এখন একটা জিনিস দেখো, 2 একটা জোড় সংখ্যা, 2 এর সাথে যদি তুমি আবার 2 যোগ করো কী পাবে 4, 4 একটা জোড় সংখ্যা, আবার 4 এর সঙ্গে 2 যোগ করলে পাবে 6, 6 হচ্ছে জোড় সংখ্যা, 6 এর সঙ্গে 2 যোগ করলে পাবে 8, 8 একটা জোড় সংখ্যা, আবার 8 এর সাথে তুমি যোগ করলে পাবে 2 যোগ করলে পাবে 10, 10 হচ্ছে জোড় সংখ্যা। এখন একটা জিনিস, তুমি যদি 6 থেকে 8-এ যেতে চাও তাহলে তোমার 2 যোগ করতে হচ্ছে, মানে সামনে যেতে গেলে একটা জোড় সংখ্যা থেকে একটা জোড় সংখ্যার সামনে যেতে গেলে তোমার 2 যোগ করতে হচ্ছে। বাট তুমি ব্যাক সাইডে যখন আসবে 6 থেকে 4 যখন আসবে তখন তোমার কী করতে হচ্ছে 2 মাইনাস করতে হচ্ছে। তার মানে আমরা একটা সংখ্যার গ্যাপে গ্যাপে আমরা কী পাচ্ছি জোড় সংখ্যা পাচ্ছি। তো 2 এর পরে থাকে 3, তারপরে আসে 4, মানে একটা সংখ্যার গ্যাপ দিয়ে আরেকটা সংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে জোড় সংখ্যা আমাদের। এখন বলছে যুগ্ম সংখ্যার গড় 36, 7টা যুগ্ম সংখ্যার গড়। তো গড় সংখ্যা সবসময় কী থাকে মাঝখানে থাকে। তো ওই 36 যদি মাঝখানে থাকে, 36-এর সামনে আরও 3টে সংখ্যা থাকবে আর পিছনে আরও 3টে সংখ্যা থাকবে। ব্যাস আমরা এবার কিন্তু জোড় সংখ্যাগুলো পেয়ে যাব। তো এই সাইডে সামনের দিকে গেলে আমাদের 2 যোগ করতে হয়, যেমন এখানে পেয়েছি 6-এর সামনে 2 যোগ করে 8 পেয়েছি, আর 6-এর পিছনে 2 মাইনাস করে 4 পেয়েছি। তো 36-এর থেকে সামনে যেতে গেলে 2 যোগ করো 38 পাবে পরের জোড় সংখ্যাটা। এরপরে জোড় সংখ্যা কত হবে 40, এরপরে জোড় সংখ্যা হবে 42। এবার 36-এর আগের জোড় সংখ্যা কী হবে 34, 2 মাইনাস করে, 34 থেকে 2 মাইনাস করলে 32 হবে, আর 32 থেকে 2 মাইনাস করলে 30। দেখো এই 7টা জোড় সংখ্যা আমরা পেয়ে গেলাম যাদের গড় কত হবে 36। এখন কি বলছে, তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত। তো দ্বিতীয় সংখ্যা কত আছে 32, আর ষষ্ঠ সংখ্যা কত আছে দেখো এখানে 1 2 3 4 5 6 40। তো এদের যোগ করলে 40 আর 32 যোগ করলে তোমরা পাবে হচ্ছে কত 32। তো 72 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে বসে দেখো খুবই একটা ভালো অঙ্ক, মিশ্রণ থেকে এই টাইপের অঙ্ক তোমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। বলছে 78 লিটার মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত। তো স্পিরিট আছে কত 7 অনুপাত, জল আছে কত 6 অনুপাত। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, অর্থাৎ পূর্বে যে 7 অনুপাত 6 ছিল সেটা কি হচ্ছে ব্যস্ত অনুপাত, মানে এটা চেঞ্জ হচ্ছে, এটা 6 অনুপাত 7 হয়ে যাচ্ছে। তাহলে জল মেশালে সেই অনুপাতটা কি হচ্ছে স্পিরিট 6 হচ্ছে আর জল হচ্ছে কত 7 অনুপাত। আমরা কি মিশিয়েছি বলো তো, আমরা মিশিয়েছি কিন্তু জল মিশিয়েছি, ঠিক আছে, আমরা স্পিরিট কিন্তু মেশাইনি। তার মানে আমাদের স্পিরিটের অনুপাত যেটা ছিল পূর্বে সেটাই থাকবে। তো স্পিরিটের রেশিও সেম করার জন্য আমরা এখানে 6 দিয়ে গুণ করলাম, এখানে 7 দিয়ে গুণ করলাম। তো এখানে 6 গুণ করেছি মানে এখানেও আমাদের 6 গুণ করতে হবে, এখানে আমাদের 7 দিয়ে গুণ করেছি মানে এখানে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। এখন নতুন রেশিও কত হচ্ছে দেখো, নতুন রেশিও স্পিড হচ্ছে 42, ওয়াটার হচ্ছে 36। এই সাইডে স্পিড কত হচ্ছে 42, স্পিড আমাদের সেম রাখতে হবে, স্পিড আমাদের কী রাখতে হবে সেম রাখতে হবে, কারণ আমরা মেশাচ্ছি জল, তো স্পিডের রেশিও কিন্তু সেম থাকবে। এখানে কত হচ্ছে 49। তো দেখো এক্সট্রা কত লিটার আমরা জল মিশিয়েছি, দেখো 36 থেকে 49 হয়েছে, মানে 13 লিটার জল আমরা এক্সট্রা মিশিয়েছি। আর প্রথমে আমাদের মিশ্রণটা কত ছিল 42 প্লাস 36 কত 78 অনুপাত। তো এই 78 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কত 78 লিটার। তো 42 প্লাস 36 বিয়োগ করে যোগ করলে তোমরা কত পাবে 78 রেশিও পাবে। তো টোটাল মিশ্রণ হচ্ছে 78 রেশিও। তো 78 রেশিওর ভ্যালু 78 লিটার হলে এক অনুপাতের ভ্যালু কত হবে 1 লিটার। আমরা জল মেশাচ্ছি কত 13 অনুপাত, তো 13 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, এক অনুপাতের ভ্যালু 1 লিটার হলে 13 অনুপাতের ভ্যালু 13 লিটার হবে। তার মানে আমরা জল মেশাচ্ছি কত 13 লিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমরা এই নতুন রেশিও নিউ রেশিও যেটা পেয়েছি এটা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, আমরা গুণটুন করার পরে যেটা পাচ্ছি সেটা নিয়ে আমাদের কিন্তু এগোতে হবে। পরের প্রশ্নে দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলছে, একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়। এই টাইপের অঙ্ক বারবার পরীক্ষা আসে, সহজ টাইপের অঙ্ক, আর তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। স্রোতের প্রতিকূলে মানে কি আপ স্ট্রিম। তো আপ স্ট্রিমে এর গতিবেগ স্পিড কত, স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই সময়। তো স্পিড হচ্ছে আমরা পেয়ে গেলাম 4 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো স্রোতের প্রতিকূলে কী হয়, স্রোতের প্রতিকূলে গতিবেগটা কী হয় নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যায়। এখন আমাদের নৌকার বেগ বার করতে হবে। তো নৌকার বেগ যদি আমরা এক্স ধরে নিই আর স্রোতের বেগ যদি 3 কিলোমিটার হয় তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা কত দেওয়া আছে 4। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 4 + 3 7, তাহলে নৌকার বেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। স্রোতের প্রতিকূলে কী হয় নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যায়, এটাকেই কী বলা হয় আপস্ট্রিম ইংলিশে বলে।
তো গাইস এই ছিল আজকে টোটাল 15টা অঙ্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।